এই মুহূর্তে দেশ এবং রাজ্য থেকে উঠে এসেছে বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সেরকমই বাছাই করা 10টি মোস্ট ইম্পর্টেন্ট খবর সরাসরি পৌঁছে দেবো আপনাদের দোরগোড়ায়। তাই অবশ্যই শেষ অবধি জুড়ে থাকুন আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেলের সাথে। বড় সুখবর রাজ্যবাসীর জন্য। জমি বাড়ি কেনার আগে সার্চিংয়ের সব তথ্যই এবার থেকে পাওয়া যাবে কলকাতা পুরসভার ওয়েবসাইটে। জমি বাড়ি ফ্ল্যাটের দলিল রেজিস্ট্রেশনের স্ট্যাম্প ডিউটি 2% কমিয়েছে রাজ্য সরকার। সেই সুযোগ নিয়ে কি জমি বা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য আরও বড় সুখবর। সার্চিংয়ের জন্য আর অপেক্ষা বা খরচ কোনোটাই করতে হবে না। জটিল এই সময় সাপেক্ষ পদ্ধতি সরলীকরণের রাস্তায় এবার হাঁটল কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা সূত্রে খবর, সংস্থার ওয়েবসাইটে মিলবে সমস্ত তথ্য। কোনো জমি বা বাড়ির কর বকেয়া আছে কিনা জানতে চাইলে ওই বাড়ির এসএসসি নম্বর বা প্রেমিসেস নম্বর দিতে হবে। তাহলেই জানা যাবে জমি বা বাড়ির কর সম্পর্কে বিস্তারিত তথ্য। এমনকি সেখান থেকেই মেটানো যাবে বকেয়া কর। ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিল্ডিং কমপ্লিশন সার্টিফিকেট ল্যান্ড বিল্ডিং সার্ভেয়ার এবং এলবিএস এর মাধ্যমে দেওয়া যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা চলছে। ফ্ল্যাট বা জমি কেনার ক্ষেত্রে পদ্ধতির এই সরলীকরণে ক্রেতাদের ঝামেলা অনেকটাই কমবে বলে আশাবাদী কলকাতা পুরসভা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই এর বিরাট বড় নতুন নিয়ম চালু হলো। বেতন বা পেনশনের জন্য আর করতে হবে না অপেক্ষা। কি নতুন নিয়ম চালু হলো জানাবো আপনাদেরকে। পেনশন বা বেতনের জন্য গ্রাহকদের আর ব্যাংকের ওয়ার্কিং ডের অপেক্ষা করতে হবে না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে জানানো হয়েছে, ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউসের নিয়মে এলো বড় পরিবর্তন, যার ফলে এবার থেকে ছুটির দিনেও ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে মাসিক বেতন বা বার্ধক্য ভাতা। ইএমআইও দেওয়া যাবে এই পরিবর্তিত নিয়মের অধীনে। আগামী 1 আগস্ট থেকে বা 1 আগস্ট থেকেই কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম। গত জুন মাসে ক্রেডিট নীতি রিভিউ বৈঠকেই আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছিলেন, এবার থেকে ন্যাচ ও আরটিজিএস এর সুবিধা গ্রাহকরা সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় পাবেন। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এই নিয়মে পরিবর্তন আনা হলো আরবিআই এর তরফ থেকে। এতদিন অবধি ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউসের পরিষেবা কেবল সোম থেকে শুক্রবার অবধি পাওয়া যেত, কিন্তু নতুন নিয়মে আগামী 1 আগস্ট থেকেই দেশের সমস্ত ব্যাংকের গ্রাহকরা সপ্তাহের 7 দিনই এই সুবিধা পাবেন। গ্রাহকদের অ্যাকাউন্টে বেতন বা পেনশন আসার জন্য সপ্তাহের শুরু বা মাঝের দিনগুলোর জন্য অপেক্ষা করতে হবে না। তারা নিজেদের সুবিধা মতো যে কোনো দিন যে কোনো সময় আর্থিক লেনদেন করতে পারবেন। মূলত মাসের শুরু শনিবার রবিবার হলে বেতন বা অন্যান্য টাকা পাওয়ার জন্য সোমবারের অপেক্ষা করতে হতো এতদিন। এই সমস্যা সমাধানের জন্য রিজার্ভ ব্যাংকের তরফেই নতুন নিয়ম আনা হলো বলে জানা যাচ্ছে। বিয়েতে পণ বা যৌতুক না নেওয়ার মুচলেখা দিতে হবে কেরলের সরকারি কর্মীদের, জারি করা হলো নির্দেশ। কেরলের সরকারি কর্মীদের বিবাহে পণ না নেওয়ার মুচলেখা দিতে নির্দেশ দিল সে রাজ্যের সরকার। বিয়ের 1 মাসের মধ্যে মুচলেখা জমা দিতে হবে নির্দিষ্ট দপ্তরে। মুচলেখায় সই করাতে হবে স্ত্রী, শ্বশুর এবং বাবাকে। কেরল সরকারের নারী এবং শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। দপ্তরের মন্ত্রী অনুপমা টিভির স্বাক্ষর করা নির্দেশিকায় বিভিন্ন দপ্তরের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্ব জেনে এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। সরকারের নির্দেশে বলা হয়েছে, এপ্রিল ও অক্টোবর বছরের এই 2 অর্ধে এই বিষয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা করতে হবে নির্দিষ্ট দপ্তরগুলোকে। রিপোর্ট জমা দিতে হবে জেলার পণরোধী আধিকারিকের দপ্তরে। নির্দেশিকা আরও লেখা হয়েছে, পণ দেওয়া এবং নেওয়া শাস্তিযোগ্য অপরাধ, যার শাস্তির সময়সীমা সর্বনিম্ন 5 বছর, জরিমানা সবচেয়ে কম 15,000 টাকা বা পণের সমপরিমাণ। পাশাপাশি কেউ পণ চাইলেই তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে এবার থেকে ধরা হবে। কেরলে সম্প্রতি পণ প্রথা রুখতে বিশেষ আইন এনেছে সে রাজ্যের সরকার। পণের ঘটনাকে কেন্দ্র করে একের পর এক নারী মৃত্যুর খবর আসার পরেই এই সিদ্ধান্ত নেয় কেরল সরকার। কয়েকদিন আগেই ঘোষণা করা হয় পণ প্রথা বিরোধী দিবস হিসেবে 26শে নভেম্বর দিনটিকে পালন করবে কেরল সরকার। বিভিন্ন স্কুল কলেজে এই বিষয়ে সরকারি অনুষ্ঠানের মাধ্যমে সচেতন করা হবে পড়ুয়াদেরকেও। ফাঁস হয়ে গেল ভারতের সবথেকে বড় অস্ত্র লাইসেন্স দুর্নীতি, জড়িত জেলাশাসকরা তাজ্জব সিবিআই। যে জম্মু কাশ্মীরের পরিস্থিতি ফের স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে ভোটেরও, সেখানেই কিনা দেশের সবথেকে বড় অস্ত্র লাইসেন্স দুর্নীতি ফাঁস হলো। তা আবার সেই দুর্নীতির সঙ্গে যুক্ত একাধিক জেলাশাসক। এমনই মারাত্মক অভিযোগ উঠেছে ভূস্বর্গে। সেই অস্ত্র কাশ্মীরের জঙ্গি হামলায় কতটা কাজে লাগানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা বিষয়টি তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাদের অভিযোগ, বেআইনি অস্ত্র ডিলারদের সঙ্গে যোগ ছিল কাশ্মীরের একাধিক জেলাশাসকের। 2012 থেকে অনেকে বেআইনিভাবে বন্দুকের লাইসেন্স পাইয়ে দিয়েছিলেন তারা। শনিবার গোটা দিন তল্লাশি চালানোর পর এমনই মারাত্মক তথ্য সামনে এনেছে সিবিআই।
অভিযোগ উঠেছে টাকার বিনিময়ে অভিযুক্ত ওই জেলা শাসকেরা মোট 2,78,000 বন্দুকের লাইসেন্স পাইয়ে দিতে সাহায্য করেছিল। সিবিআই বলছে ভারতে এটাই বেআইনি অস্ত্রের লাইসেন্স সংক্রান্ত সবথেকে বড় দুর্নীতি। কাশ্মীরের যে সমস্ত জেলাশাসকদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন IAS অফিসার শহীদ ইকবাল চৌধুরী এবং নীরজ কুমার। এই নীরজের বিরুদ্ধে অভিযোগ, আরও 6 জেলার দায়িত্বে থাকার সময় এই অপকর্ম চালিয়েছেন নীরজ। তবে কোনো জেলাশাসকের বাড়ি থেকে তেমন কোনো উল্লেখযোগ্য নথি উদ্ধার করা সম্ভব হয়নি। যদিও সিবিআই এর তরফে দাবি অন্তত 3,000 লাইসেন্স বেআইনিভাবে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অবশ্যই দুর্নীতিতে সরাসরি কেন্দ্রীয় শাসক দল বিজেপির দিকে আঙ্গুল তুলেছে বিরোধীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই দুর্নীতি হলেও কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি কেন্দ্র সরকারের তরফ। আবারও কৃষকদের বিরাট বড় ট্রাক্টর মিছিলের ডাক হরিয়ানায়। পতাকা তুলতে দেব না কোনো মন্ত্রীকে, 15ই আগস্ট কৃষকদের ট্রাক্টর মিছিলের ডাক দেওয়া হলো হরিয়ানায়। সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার পর থেকেই ফের শুরু হয়েছে কৃষকদের বিক্ষোভ। স্বাধীনতা দিবসে এবার ফের ট্রাক্টর মিছিলের ঘোষণা করলেন হরিয়ানার কৃষকরা। হরিয়ানার জিন্দ জেলায় হবে এই মিছিল। কৃষকদের দাবি, স্বাধীনতা দিবসে কোনো মন্ত্রীকে জাতীয় পতাকা উত্তোলন করতে দেবেন না তারা। কৃষকদের তরফে জানানো হয়েছে ট্রাক্টর, ট্রলি এবং অন্যান্য কৃষি সংক্রান্ত উপকরণ নিয়ে মিছিল করবেন তারা। জিন্দের খাটকর টোল প্লাজা থেকে শুরু হয়ে শহরের দিকে এগোবে মিছিল। কৃষকরা জানিয়েছে একটি নির্দিষ্ট পদ্ধতি এগোবে তাদের মিছিল, তবে প্রয়োজন পড়লে পথ বদল করতে পারে তারা। সেই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছেন কোনো মন্ত্রীকে জাতীয় পতাকা উত্তোলন করতে দেবেন না। কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরুদ্ধে গত বছর থেকে আন্দোলন শুরু করেছেন কৃষকরা। প্রথমে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ শুরু করেন পাঞ্জাব, হরিয়ানা সহ বেশ কয়েকটি রাজ্যের কৃষকরা। কৃষকদের সমর্থন করেন বিরোধী দলগুলো। কেন্দ্র বারবার জানায় কৃষক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করতে তারা প্রস্তুত, কিন্তু নতুন কৃষি আইন বাতিলের দাবিতে অনড় থাকেন কৃষকরা। ফলে আলোচনা হলেও কোনো সমস্যা এখনও পর্যন্ত মেলেনি। এর মধ্যেই চলতি বছর প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে একটি ট্রাক্টর মিছিল করেছিলেন কৃষকরা। সেই মিছিল উপলক্ষে রাজধানীর রাজপথ রক্তাক্ত হয়েছিল। এবার স্বাধীনতা দিবসে ফের ট্রাক্টর মিছিলের ঘোষণা করলেন সেই কৃষকেরা। আবারও একবার বাংলার বাইরেও জনপ্রিয় মমতার এই প্রকল্প। ঋণের আবেদন 12,000-এরও বেশি পড়ুয়ার। ফের বাংলার সীমানা ছাড়িয়ে জাতীয় স্তরে জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন প্রকল্প। খুব অল্প সময়ের মধ্যেই চাহিদার শীর্ষে তার নবতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড। দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা, জ্ঞান অর্জনের পথ আরও মসৃণ করে মুখ্যমন্ত্রী এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা ভেবেছেন এবং তা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে রাজ্যে। আর তারপরেই দেখা গেল শুধু পশ্চিমবঙ্গেই নয়, বাংলার বাইরে একাধিক রাজ্য থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানিয়েছে প্রচুর পড়ুয়া। আবেদন যাচাইয়ের পরেই তারা ঋণ পাবেন, এমনই খবর সরকারি সূত্রে। উচ্চশিক্ষায় কোনোভাবেই আর বাধা হবে না দারিদ্রতা, ছাত্র সমাজকে এগিয়ে দিতে এমনই সংকল্প নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাই তার ভাবনায় এসেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা। এই কার্ডে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন পড়ুয়ারা পড়াশোনা করার জন্য। পরে উপার্জনে সক্ষম হলে তারা সেই ঋণ শোধ করে দিতে পারবে। মাধ্যমিক থেকে পোস্ট ডক্টরের সর্বত্র পর্যন্ত পড়াশোনায় বিভিন্ন ধাপেই আর্থিক সুবিধা, ঋণ নিতে পারবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়ারা। উচ্চশিক্ষা দপ্তর জানিয়েছে শুধু প্রথাগত পড়াশোনায় নয়, কেউ IAS, IPS কিংবা অন্যান্য প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কোচিং নিতে গেলেও স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে তারা ঋণ নিতে পারবে 10 লক্ষ টাকা পর্যন্ত। এই প্রকল্প চালু হওয়ার পরেই জনপ্রিয়তা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ জুড়ে ক্রমশ বাড়ছে। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত বিভিন্ন রাজ্য থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য 12,000-এর বেশি আবেদন জমা পড়েছে। তার মধ্যে শুধু কর্ণাটক থেকে এসেছে 7,500-র বেশি আবেদন। এছাড়া উড়িষ্যা থেকে 900, তেলেঙ্গানা থেকে 300, অন্ধ্রপ্রদেশ থেকে 600, মহারাষ্ট্র থেকে 350, উত্তরপ্রদেশ থেকে 330, দিল্লি থেকে 200, তামিলনাড়ু থেকে 280 জনের বেশি পড়ুয়া আবেদন করেছে বাংলার এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য। এছাড়া জম্মু কাশ্মীর, অরুণাচল, উত্তর পূর্বাঞ্চলের প্রায় সব রাজ্য, এমনকি গুজরাট থেকেও আবেদন এসেছে বলে জানা যাচ্ছে। এবার থেকে আরও সহজ আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক বা সংযুক্তিকরণ, বিশেষ ব্যবস্থা চালু খাদ্য দপ্তরের। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ বা লিঙ্কের কাজে আরও গতি আনতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। খাদ্য দপ্তর KYC ব্যবস্থা চালু করেছে, যাতে রেশন দোকানে গিয়ে একই সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ বৈধতা যাচাই হয়ে যাবে। রেশন দোকানে থাকা POS মেশিনের মাধ্যমে আধার নির্ভর এই বায়োমেট্রিক প্রমাণের কাজ দ্রুত করা সম্ভব হয় বলে দপ্তর সূত্রে আজকে জানানো হলো। দপ্তরের পক্ষ থেকে এক নির্দেশিকা জানানো হয়েছে, যাদের এখনও পর্যন্ত সংযুক্তিকরণের কাজ হয়নি তাদের চিন্তার কোনো কারণ নেই।
জুলাই আগস্ট এই 2 মাস সমীক্ষকরা বাড়ি বাড়ি যাবেন, তাদের কাছেই এই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের কাজ করিয়ে নিতে হবে আপনাকে, অথবা রেশন দোকানে গিয়ে এই কাজও আপনি করতে পারবেন। এর জন্য পরিবারের সব সদস্যকে একসঙ্গে রেশন দোকানে যাওয়ার প্রয়োজন নেই। দপ্তর তার পর্যবেক্ষণে দেখেছে যে মাসের প্রথম সপ্তাহে রেশন তোলার জন্য ভিড় হয়, প্রথম সপ্তাহ ছেড়ে, তাই প্রত্যেক মাসের 8 তারিখ থেকে গোটা মাস রেশন দোকানে গিয়ে এই আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড সংযুক্তিকরণের কাজ করা যাবে। 31 জুলাইয়ের মধ্যে সুপ্রিম কোর্ট দেশজুড়ে এক দেশ এক রেশন কার্ড চালু করার নির্দেশ দিয়েছে। তার জন্য আধারের সঙ্গে রেশন কার্ড সংযুক্তিকরণ বাধ্যতামূলক, জরুরি। রাজ্য সরকার অনেক আগে থেকেই কাজ শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, আধার এবং রেশন কার্ড সংযুক্তিকরণ সারা দেশে হয়ে গেলে ভুয়ো রেশন কার্ডের সমস্যার বহুলাংশে সমাধান হবে। তাই দ্রুত এই কাজে এগিয়ে নিয়ে যেতে চাইছে খাদ্য দপ্তর। খাদ্য দপ্তর সূত্রে খবর, রাজ্যে এখন প্রায় 10,30,00,000 রেশন গ্রাহক রয়েছেন। এই সমস্ত গ্রাহকের রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে। সেই কাজে আরও গতি আনতেই এবারে নির্দেশিকা জারি করল খাদ্য দপ্তর। দপ্তর সূত্রে খবর, রেশন ডিলারদের কাছে থাকা ইপস যন্ত্রের মাধ্যমে অনলাইনে আধার সংযুক্তিকরণ হয়ে গেলে কেন্দ্রীয়ভাবে সব কিছুর উপর নজরদারি করা সম্ভব হবে। গ্রাহকরা খাদ্য সামগ্রী নিলেই তার সঙ্গে সঙ্গে খাদ্য দপ্তর জানতে পেরে যাবে গ্রাহকের পরিচয় এবং তিনি কতটা খাদ্য সামগ্রী পেলেন, এমন সমস্ত খুঁটিনাটি বিষয়, কারণ গোটা ব্যবস্থাটি কেন্দ্রীয় সার্ভারে যুক্ত থাকবে। একই সঙ্গে এক দেশ এক রেশন কার্ড চালু হলে দেশের যে কোনো বাসিন্দা যে কোনো জায়গা থেকে রেশন তুলতে পারবেন। আগেই খাদ্য দপ্তর নির্দেশিকায় জানিয়েছিল 2 মাসের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে। 2 বার করে বাড়ি যাওয়ার কথা বলা হয়েছে। তারপরেও কেউ বাকি থাকলে পাড়ায় পাড়ায়, এলাকার স্কুলে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিবির করা হবে। সেই শিবিরে গিয়ে আপনারা কিন্তু লিঙ্ক করতে পারবেন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড। প্রয়োজনে পঞ্চায়েত এবং ওয়ার্ড অফিসেও শিবির করা হবে বলে নির্দেশিকা রয়েছে। বাংলা সহায়তা কেন্দ্রগুলির মাধ্যমে আপনারা চাইলে কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিতে পারেন। সবার শেষে প্রত্যেক দিনের মতো আপনাদেরকে জানিয়ে দেব কেমন থাকবে রাজ্যের আবহাওয়া। শুরুতেই দেখে নেব উত্তরবঙ্গে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া। উত্তরবঙ্গে আজ কোনো জেলাতেই তেমন ভারী কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার 27 জুলাই দার্জিলিং, কালিম্পংয়ের কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুদিনই অর্থাৎ সোম এবং মঙ্গল সবকটি জেলার কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া রয়েছে। দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। মঙ্গলবার নাগাদ উত্তরের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া আগামী 48 ঘন্টা অর্থাৎ 27 জুলাই মঙ্গলবার সকালের মধ্যে। দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে সবকটি জেলার কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলে হতে পারে। দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অপরদিকে আজ কলকাতার যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখান থেকে জানতে পারছি কলকাতার আজকে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। 2-1 পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস। বিদায় জানাবো আপনাদেরকে, এখানেই ফিরে আসবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন, নিজে ভালো রাখুন। অসংখ্য ধন্যবাদ।